গত এপিসোডে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিভাবে বিষ্ণুপুর পৌঁছালাম। ট্রেন তো অলমোস্ট মিস হয়ে যাচ্ছিল আমাদের, তার সাথে সাথে আগে থেকে বুক করে না যাওয়ার জন্য ওখানে হোটেল না খুঁজে পাওয়া। তারপর আমরা অবশেষে কোন হোটেলে থাকলাম সেটা তো যারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেছো তারা জেনেই গেছো। আর আজকের ভিডিওটাতে থাকছে বিষ্ণুপুর ঘুরে দেখার সমস্ত জায়গা এবং প্রত্যেকটা জায়গার পিছনের ইতিহাস। তার সাথে আছে জয়পুর ফরেস্টে আমার অভিজ্ঞতা এবং বনলতা রিসর্টের লাঞ্চ আর পুরো রিসর্টটা ঘুরে দেখা। আর ভিডিও শেষে গিয়ে আমি তোমাদেরকে জানিয়েছি যে বিষ্ণুপুর আদতেও একদিনের জন্য এনাফ কিনা। আর হ্যাঁ, বিষ্ণুপুর ভ্রমণের পার্ট 1 যারা এখনো দেখোনি, আমি আই বাটনে সেই ভিডিওটার লিংক দিয়ে দিচ্ছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এখন আমরা জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি সাইট সিনে, একেবারে এখন বাইরেই থাকবো, তারপরে এই হোটেলে আসবো একেবারে রাত্রিবেলা। এখনো ব্রেকফাস্ট বলতে কিন্তু সেই অর্থে কিছু হয়নি, আমরা যেতে যেতেই যদি কিছু খাবার পাওয়া যায় তো ওখান থেকে খেয়ে নেবো। আর আজকে আমরা লাস্টে ডিনার করবো হচ্ছে বনলতা রিসর্টে। আমরা যিনি আমাদের ঘোরাবেন অটোওয়ালা ওনাকেই বলে দিয়েছি যে আমরা এরকম এরকম জায়গায় যেতে চাই, তো উনি একটা ফুল প্যাকেজ আমাদেরকে ধরিয়ে দিয়েছেন। এখন আমরা যাচ্ছি হচ্ছে সর্বমঙ্গলা মায়ের মন্দির, এটা হচ্ছে আমাদের প্রথম স্পট। কথিত আছে শ্রী রামকৃষ্ণদেব মৃন্ময় মূর্তি দর্শনের পর লাল বাতি স্নান সেরে বেলগাছের কাছে ভাব সমাধি ঘটেছিল এবং মাকে সর্বমঙ্গলা রূপে দর্শন পেয়েছিলেন। পরে এই বেলগাছের নিচেই মা প্রতিষ্ঠিত হন। এখানে একটা ছোটখাটো হাটও বসেছে। এখন আমরা আছি লাল বাঁধে। বিষ্ণুপুরের 7টা বাঁধের মধ্যে এই বাঁধটার ঐতিহাসিক গুরুত্ব উল্লেখযোগ্য। তো চলো আমাদের অটো দাদার মুখ থেকে শুনে নি এই জায়গার ইতিহাস। আমাদের এই বিষ্ণুপুরটা মল্ল রাজারা রাজত্ব করে গেছে। মল্ল রাজাদের মধ্যে রঘুনাথ সিং, যিনি রাজা ছিলেন মল্ল রাজা, উনি নাচ গান খুব ভালোবাসতেন। বিহার থেকে এক নর্তকীকে নিয়ে এসেছিলেন যার নাম ছিল লালবাই। লালবাই থাকার জন্য আমাদের এখানে মথুরা মহলে তার কি বলবো বাড়ি তৈরি করে দিয়েছিলেন। সেই রঘুনাথ সিংয়ের সঙ্গে লালবাইয়ের একটা সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কটা রঘুনাথ সিংয়ের স্ত্রী বা রানীমা সেটা ভালো চোখে দেখলেন না। এমনকি সম্পর্কটা এমন পর্যায়ে দাঁড়ালো যে লালবাইয়ের একটা 1 বছরের বাচ্চা পর্যন্ত ছিল, বাচ্চা হয়েছিল। আর এই লালবাঁধে তখন নৌকা বিহার হতো। ওই নৌকা বিহারের সময় লালবাইকে নৌকায় চাপিয়ে নৌকা সমেত লালবাঁধে যেয়ে ওটাকে ডুবিয়ে দিয়েছিল, বাচ্চা সমেত। সেই বাচ্চার কান্না ডুব দিলে এখনো শুনতে পাওয়া যায়। আর ওই লালবাই থেকেই নামটা এসেছে লালবাঁধ। আরেকটা জিনিস দেখায়, দেখুন একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, দেখেছেন তো? দুটো টাওয়ারের মাঝে একটা ফাঁকা টাওয়ার। হ্যাঁ, আমি এখনো দরবারে ঢুকিনি আর কি। দরবারটা এখান থেকে মোটামুটি ধরুন 1.5 কিলোমিটার দূরে। এই দরবার থেকে এর তলা দিয়ে সুড়ঙ্গ ছিল। বাইরের শত্রুরা যখন দরবারে আক্রমণ করলো, রাজা রানী বা রাজা রানীর ছেলে মেয়ে যারা ওরা দেখলো যখন ওরা পাচ্ছে না, তখন এই সুড়ঙ্গ দিয়ে ওই টাওয়ারে বেরিয়ে যেত। হচ্ছে লালগড়, বর্তমানে বন্ধ, জাস্ট বনের মতন আর কি, আর তেমন কিচ্ছু নেই। তোমার কাছে সিলেট কালারটা নেই? এই তো সিলেট, এই তো সিলেট কালার উপরে গোল্ডেন। তো এখন আমি চলে এসেছি বিষ্ণুপুর রাসমঞ্চে। রাসমঞ্চের ঠিক ফ্রন্ট গেটেই দেয়ালে এত সুন্দরভাবে ডিজাইন করা, আমি তখন তোমাদেরকে এটা কথা বলে বোঝাতে চাইছিলাম কিন্তু সেই সময় কোনোভাবে আমার মাইকটা কাজ করছিল না। রাসমঞ্চের সামনেই রয়েছে একটা টিকিট কাউন্টার। সেই টিকিট কাউন্টারে গিয়ে তোমাদের 25 টাকা দিয়ে পার পার্সন টিকিট কাটতে হবে। আর এই টিকিটটা যে শুধুমাত্র রাসমঞ্চ ভিজিট করার জন্য তা কিন্তু নয়, এর পরেও আমরা যে যে জায়গায় যাব সেখানেও কিন্তু এই টিকিটটা দেখালেই হবে। মল্ল রাজা বীরহাম্বীর আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন। মল্ল রাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব হয়েছে। এই এক অভিনব স্থাপত্য যা ভারতবর্ষের কোথাও দেখা যায় না। এর নিচের বেদি মাকড়া পাথরের তৈরি আর ওপরের স্থাপত্য ইট। সৌধের ওপরের দিকটা পিরামিড আকৃতি, মাঝের দিকটা বাংলার চালার মতো এবং নিচের খিলানগুলো ইসলামিক বা মুসলিম স্থাপত্যের মতো। মাথাটা তাহলে নিচু করছো কেন তুমি? ভয় পাচ্ছি দেখে, মাথা ঠেকছে না। কত ডিস্টেন্স আছে মাথার থেকে? এই হাইটেরই লোক হয় তার মানে 6 ফুট 3 ফুট 6 ফুট 3 ইঞ্চি। আমারটা দেখো, এই দেখো। হ্যাঁ 6 ফুট 6 ফুট অবধি ঠিক আছে মনে হচ্ছে। 6 ফুট 3 ইঞ্চি। এটা পুরো কি গরমকালে যা আরাম হবে না, পাখাও লাগবে না, হ্যাঁ এসিও লাগবে না।
কিচ্ছু লাগবে না। বাইরে যাও না, বাইরে উঠোনটা দেখো। আরে আমাকে এখানে ছবি তুলে কি সুন্দর একটা জায়গা। সরস্বতী ঠাকুরগুলো আর ওই পরেরটা 10% ডিসকাউন্ট 280 আর ওই পরেরটা ওটার জন্য 500 টাকা। আগে বলে দিই বিষয়টা, এই বডিটা দেখছেন, এই বডিটা পুরো অয়েল পেন্টের গুলি কাজ, প্রতিদিন সাবান জল দিয়ে ধুতে পারবেন। এছাড়াও এই কাজ কোনো দোকানে বাজারে পেলে মাল রিটার্ন দিতে পারবেন। এটা অয়ারপত্র দোকান, সমস্ত কিন্তু হাতের কাজ, কাজগুলো একটু দেখে যাবেন। এছাড়াও আমাদের কাজ কোনো দোকানে বাজারে পেলে মাল রিটার্ন দিতে পারবেন। খুব সুন্দর বলো। আমরা এলাম পাঁচচূড়া মন্দির। এই মন্দিরটা দেখে আমাদের সবার প্রথম কিন্তু একটা মন্দিরের কথাই মাথায় আসছে। কোন মন্দির সেটা তোমরা কমেন্টে জানাও। টেরাকোটার কাজে সমৃদ্ধ এই পঞ্চরত্ন মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। মন্দিরের চারিদিকের খিলানগুলো সুন্দর কারুকার্যময় স্তম্ভের উপর নির্ভর করে নির্মিত হয়ে ফাঁকা দালানের মতো অংশের সৃষ্টি করেছে। এই দালানের ভেতরে মন্দিরটির গর্ভগৃহটি অবস্থিত। গর্ভগৃহের দরজা টেরাকোটা শৈলীতে ফুল ও বিভিন্ন প্রকার নকশা দ্বারা সাজানো। মন্দিরের বাইরে ও ভেতরের দেওয়ালে রাসলীলা, রামায়ণ ও মহাভারতের কাহিনী এবং বিভিন্ন কারুকার্যের দৃশ্য আছে। প্রত্যেকটা স্পটের বাইরে কিন্তু এরকম পোড়ামাটির ছোটখাটো স্টল বসেছে, তোমরা চাইলে এখান থেকে কেনাকাটি করতে পারো। এখানকার দামটাও কিন্তু অনেকটাই রিজনেবল। সেরামিকের গুলো 30 আর সেরামিকে কি ছাড়া যেগুলো জল টেনে নেবে না? না কোনো কিছু হবে না, কিন্তু অনেকে পছন্দ করে। ওই চকচকে জিনিসটার মতো। এটা কি দাম আছে দাদা? কোনো বড় টিপটটা না ছোটটা? না এই বড়টা না বড়টা বড় টিপটটার দাম আছে 400 টাকা। না, আমি টোটাল সেটটার কথা বলছি। 800 টাকা। ছোটটা 100 টাকা কম। 100 টাকা কম দিয়ে 700। 700। তার চেয়ে বড়টাই নেবো 100 টাকা দিয়ে। উইন্ড চামগুলো কি সুন্দর লাগছে বলো? দুলছে, আওয়াজও হচ্ছে। এটি হলো গুমঘর। এই স্থাপত্যটা তৈরি হয়েছিল মল্লরাজ বীরসিংহ সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। অনেকের ধারণা এখানে অপরাধীদের শাস্তি দেওয়া হতো, আবার কেউ কেউ বলেন যে এটি মল্লরাজাদের শস্যাগার ছিল। ঐতিহাসিক মতে এটি ছিল রাজবাড়ির জলের ট্যাঙ্ক, কারণ এর কাছাকাছি কিছু জলের পোড়ামাটির পাইপও পাওয়া যায়। এখন আমি দাঁড়িয়ে আছি জোর বাংলা টেম্পলের কাছে। অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটাকে দূর থেকে দেখলে মনে হয় দোচালা দুটো কুঠিরের মতো কাঠামো পাশাপাশি জোড়া দিয়ে তৈরি, তাই এর নাম হয়েছে জোর বাংলা। মন্দিরের দেওয়ালে অত্যন্ত সূক্ষ্ম ও সমৃদ্ধ পোড়ামাটির কাজ রয়েছে, যেখানে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। রামায়ণ মহাভারতের পাশাপাশি শিকারের দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য এই মন্দিরে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বাংলার পোড়ামাটির অলঙ্করণে শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে পরিচিত এই জোর বাংলা টেম্পল। এই দেখো কি সুন্দর পোড়ামাটির ঘোড়া। নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা থাকলে নিয়ে যেতাম। কি সুন্দর লাগছে দেখতে। দেখা যাচ্ছে তো। দেখতে পেয়েছেন তো? ওটা ছিল নাচমহল। ও ওই যে সেই বেড়াটা যে দেখে এলেন পরীক্ষা দিয়ে, না না না, ওটা তো ওই অনেকটা দূরে, অনেকটা দূরে। ও এগুলো নাচমহল, এখানে যেতে দেয় না। না না, এই কোথায় ছিল নাচমহলটা? ওই তো ওই তো দেখতে পাচ্ছ না ওই যে ছোটটা? ওই যে ও আচ্ছা আচ্ছা, এই ছোটটা। ওই তো এইখানে পুরোটাই ধ্বংসাবশেষ। ও এগুলো নাচমহল ছিল। হ্যাঁ দেখছি। এই যে এইটা দেখো, এইটা দাদা কি ছিল? এই সব নাচমহল। ও আচ্ছা, সেই লালবাগের কি উল্টো দিকে যেটা দেখছিলাম ওটা কি এটাই? লালবাগের উল্টো দিকে যেটা বলছিলেন? লালবাগ থেকে এখান থেকে সুরঙ্গটা ছিল আর কি। হ্যাঁ ওটাই বলছি, ওখানে দাঁড়িয়ে যে বললেন এখানে ঝোপঝাড় হয়ে গেছে, এটাই জায়গাটা। আচ্ছা এখন আমরা দাঁড়িয়ে আছি মৃন্ময়ী মায়ের মন্দিরে। এই মন্দিরের ভেতরে ছবি বা ভিডিও কোনোটাই অ্যালাউ নয়, তাই আমি মন্দিরের বাইরে চত্বরটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। কথিত আছে মল্লরাজ জগৎ মল্ল 997 খ্রিস্টাব্দে দেবীর দৈবাদেশে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করে। এই মূর্তিটি গঙ্গা মাটির তৈরি। দুর্গাপুজোর সময় 15 দিন ধরে পটে পুজো করা হয়। মল্লরাজাদের সময় থেকে এখনো অবধি এই মায়ের পুজো হয় তোপধ্বনি করে। মহা অষ্টমীর সন্ধিক্ষণের সময় তোপধ্বনি দেখতে প্রচুর লোকের ও পর্যটকের সমাগম হয়। রামকৃষ্ণদেব মাকে দর্শন করতে এখানেই এসেছিলেন। মন্দিরের পিছনেই রয়েছে রাজবাড়ির ধ্বংসাবশেষ, যেটা তোমাদের কিছুক্ষণ আগেই দেখালাম। মায়ের বয়সটা একটু ভালো করে বলুন, শুনি আমি। 404 মোটামুটি সাল। 1200 থেকে 1300 বছরের উপর। হ্যাঁ এই বটগাছের বয়স ঠিক তার থেকেও আরো আরো বেশি। বেশি।
আমাদের শিবপুর কিন্তু দেখি তো আমাদের বি গার্ডেনে আমাদের তো গার্ডেনে মানে আপনি ডালপালা কেটেছে তো এটা। ওটা তো কাটা হয় ওটা তো কাটা হয়নি, ও সব বিস্তৃত করে দিয়ে। কাটাকাটি। এই যে সামনে এবারে পিছন দিকে তাকান, দেখতে পাচ্ছেন দুটো চূড়ো? হ্যাঁ। এখনো দুর্গাপূজার সময় নহবতটা এখনো বসে। নহবত মানে একসঙ্গে ওই যে 11টা বাদ্য যন্ত্র হ্যাঁ। একসঙ্গে বাজে। সেই মল্লরাজাদের আমল থেকেই হয়ে আসছে, এখনো হয়। এখনো হয়। আর সবচাইতে দিতে হয় আপনার এই তোপ দাগার সময়, অষ্টমীর দিন। মানে এই এইটা আবহাওয়া, এখানে হলে তারপরে বাকি জায়গায় সন্ধি পুজো শুরু হয়। ও, এর সাউন্ড শুনে আরম্ভ হয়। আর তখন এই যে সাউন্ড যেটা হয় আর কি, একদম প্রিন্ট অফ সাইলেন্ট হয়ে যায়, কোনো বা এখানে বাইরে বার করে তো। হ্যাঁ ওই যে পড়ে, আমি দেখাবো আসবো। ও, আমি এরপর আমার অবস্থানের মন্দির দেখি রামকৃষ্ণ চুন সুরকিতে এগুলো সব যখন টেম্পারেচারটা মোটামুটি 46-48 ডিগ্রি টেম্পারেচার যখন হয়ে যায়, এর ভিতরটা একদম জাস্ট এসির মতো ঠান্ডা না? ফ্রিজের মতন ঠান্ডা। হ্যাঁ। একদম জাস্ট এসি। মল্লরাজ চৈতন্য সিংহ মাখড়া পাথরের এই মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এখানে ফুলকারি ও বিভিন্ন রকমের জ্যামিতিক ভাস্কর্য, মহাভারত ও পুরাণের কাহিনী স্থাপত্য লক্ষণীয়। এই মন্দিরে রাধাশ্যাম, নিতাই, গৌড় ও জগন্নাথ ঠাকুরের মূর্তি পূজিত হয়। মন্দিরের প্রবেশদ্বারে সুন্দর ইটের নবতখানা আছে। একসময় এখানে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো। মন্দিরের পূর্ব দিকে আছে সুন্দর তুলসী মঞ্চ, এছাড়াও আছে রান্নাঘর এবং দক্ষিণ দিকের সামনে আছে নাটমঞ্চ। পঙ্খের কাজের জন্য মন্দিরটির সৌন্দর্য অতুলনীয়। এটা হচ্ছে তখনকার দিনের তুলসী মঞ্চ আর আমাদের বাড়ির তুলসী মঞ্চ। কোথা থেকে কোথায় ইভলভ হয়েছে পুরো জিনিসটা। আমি যে বাড়ি বানাবো তুমি বলছো এরকম তুলসী মঞ্চ করতে? না তবুও মনে হচ্ছে না তুলসী মঞ্চটা আলাদা থাকলে ভালো লাগে। বিশাল, এখন তো অত জায়গাই নেই আমাদের এখানে। জায়গা পাওয়াই তো মুশকিল। যেদিকেই তাকাবি বাড়ি। আমার মামার বাড়িতেও ছিল এরকম কি সুন্দর তুলসী মঞ্চ। মামার বাড়িতেও তো দেখি আর নেই, এখানটা একটা কিছু হতো। ভেঙে রান্না নাট মঞ্চ ওটা। ওটা নাট মঞ্চ। আচ্ছা ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে, ঘুরে আরাম। উঠে গেছে ওটা। এখন আমরা এসেছি মহারাজা বীর হাম্বির উদ্যানে। মল্লরাজ বীরহাম্বি 1658 খ্রিস্টাব্দে শ্রী রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য এই পাথরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে থাকা বিগ্রহ বর্তমানে কৃষ্ণগঞ্জ মহল্লার নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে। দেখো ওখানে কে বসে আছে। আমি প্রথমে একটা স্ট্যাচু ভাবছিলাম। খাবার আমি ওখানে রেখে এসেছি। কিচ্ছু নেই আমার কাছে, চুপচাপ চলো। আবার ডাকছে খাবার ওকে, নেই কেন ডাকছো শুধু শুধু? ওখানে গেছে ছবি তুলতে। কত হবে? তো তোমার কেমন লাগছে বিষ্ণুপুর ঘুরে? ভালো লাগছে, রোদ্দুরটাও ভালো লাগছে, হাওয়াটাও ভালো তোমার মনে লাগছে। হচ্ছে তুমি শীতকালে বেড়াতে এসছো? না একদমই না, আমাদের ঘন্টুটা এলে ভালোই হতো। একদমই ভালো ঠান্ডা নেই, একদম ঠান্ডা একদমই ঠান্ডা নেই, বরং রোদ্দুরটা গায়ে লাগছে, আরাম ভালো লাগছে আরো। গরমকালে এখানে আসাই যাবে না। ঘন্টুকে খালি একটুখানি কোলে করে নিয়ে যেতে হবে, এই যা। ঘন্টুতে হাঁটতে পারে না। ঘন্টু মানে কার কথা বলছো বলো তো? যারা অন্নপ্রাশনের ভিডিও দেখেছো তোমরা আমার চ্যানেলে তার কথা বলছি। ঘন্টু দেখে একদম চংমং চংমং করতে এইগুলো। আরে রোদ্দুরটা খাতে তো আরাম লাগতো তোর গায়ে। আর ঢেকি আছে দেখ না, ঘন্টুকে বসিয়ে দিত। হ্যাঁ, বসতে জানে নাকি এখনো? বাবা বসতে পারে না, ঘুম থেকে উঠে বসে পড়ছে। হ্যাঁ ওইটাই বলছি তো। ছবি তুলে নে। হ্যাঁ ওটাই বাকি আছে। ওদের নাই চাপাতাম ঘন্টুগুলোকে। বিয়ে করছি ওইটা করে নে। এই দেখো এখানে বাচ্চাদের পার্কও আছে। আমার এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল, কেন? আমার আংটিটা খুঁজে পাচ্ছিলাম না। এই যে মায়ের আংটি আমি পরে নিয়েছি হাতে। হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। এখানে মনে হয় ইকো হচ্ছে। কোথায়? ওটাতেই তাজমহলে ইকো হয়, দিল্লির তাজমহলে। এখানে সব পায়রা আছে। কিন্তু কি ঠান্ডা, আমি শুধু ভাবছি গরমকালে এলে কি আরাম লাগবে। হ্যাঁ, জায়গাটাতে আবার ছোট ছোট কুঠুরি করা আছে। আমার না এটা সেই পুরো মিনি দিল্লি লাগছে, সত্যি কথা বলতে। মানে দিল্লিতেও আমি এরকমই অনেক রকম আর্কিটেকচার দেখেছিলাম, ওগুলো ছিল মুঘলদের আর এটা হচ্ছে মল্ল রাজাদের। এটা হচ্ছে বাইরে থেকে এই আর্কিটেকচারটা। হয়ে গেল। আচ্ছা। আমাদের দরবারের ফন্ট হলো এটাই। এগুলো হলো যে পাথরের ছোট দরজা, হুম। আর এটা হলো দুর্গ। আচ্ছা। ওই যে ছোট গর্তগুলো দুর্গ। আছে, বলুন। এখানে
মানে সৈন্যরা এখানে পাহারা দিত আর কি। আচ্ছা আচ্ছা। এই যে নলগুলো ওই যে ছানাগুলো আছে দেখুন উপরেও ছানা আছে দেখতে পাচ্ছেন না? ওই সব বন্দুকের নল বার করে রাখতো। সৈন্যরা এখান থেকেই পাহারা দিত। আর এই যে জলের পরিষ্কার ছিল, মানে এর ওপর দিয়ে জল ছিল। হ্যাঁ এটা পুরোটা জল ছিল। এখন রাস্তা হয়ে গেছে। রাস্তায় গেছে। আর ওটা হলো ছোট দরজা, ছোট পাথরের দরজা, আচ্ছা। খিলান দরজা বলে। মল্লরাজ দুর্জন সিং 1694 খ্রিস্টাব্দে এই একরত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করে। এখানে নিচের দিকে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যে রূপায়িত হয়েছে। আর উপরের দিকে আছে যুদ্ধ দৃশ্য। এই মন্দিরের ভেতরের দিকে ড্রাগন সদৃশ পৌরাণিক ভাস্কর্যও দেখা যায়। মদনমোহন ঠাকুরের নিত্য সেবা, রাস, দোল ও নামযজ্ঞ এখনো হয়ে চলেছে। এই কাজগুলো দেখো এখানটা, প্রত্যেকটা মন্দিরই সুন্দর। কাঠের মতো মনে হচ্ছে না সব। গাছপালাও কত সুন্দর। এটা মন্দিরের দরজা, অন্যদিকের দরজাটা। কি মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। শীতকালে ঘুরতে এসেছি বলে মনেই হচ্ছে না। এটা ভোগ হয়, মদনমোহনের ভোগ। এখন আমরা লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়লাম বনলতা রিসর্টে। এই যে এত সুন্দর একটা রাস্তা দুদিকে এত গাছপালা দেখছো, এটা আসলে হচ্ছে জয়পুর ফরেস্ট। যেতে যেতে চোখে পড়লো যে এখানে কষানো দেওয়া আছে হাতি রাস্তা পারাপার করার জন্য। রাস্তাটা এতটা সুন্দর, আমরা অটো করে যাচ্ছিলাম, তাতেই আমাদের এত ভালো লাগছিল। তো আমি ভাবছিলাম যে যারা এখানে রাইডে আসে, মানে ধরো ড্রাইভ করে আসছে বা রাইডে আসছে, তাদের জন্য এই রাস্তাটা কতটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স। খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর এখন আমাদের বলো ওয়েট করতে। আই এম সো হাংরি। সকাল থেকে সত্যি কিচ্ছু খাওয়া হয়নি। তো পরপর আমরা কি কি খাবার অর্ডার দিয়েছি সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে, কিন্তু যেটা তোমাদের বলে দেবার, প্রথমে আমি একটা খাবারের রিভিউ করেছি। সেই রিভিউটাতে মা এমনভাবেই ক্যামেরা অ্যাঙ্গেলটা ধরেছে যে আমার কি খাচ্ছি সেটা তোমরা দেখতে পাচ্ছ না। তো প্রথমে আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন কাবাব। চলো এবার টেস্ট করি। ফ্লেভারটা কিন্তু খুবই ভালো, মানে ঘিয়ের যে একটা ব্যাপার, যে বাটারটা থাকে, এটা খুব গুড কোয়ালিটি। একটু এটা লাগিয়ে খাই। খুবই ভালো, মাস্ট ট্রাই। তো এখানে আমি অর্ডার করেছিলাম হচ্ছে মিক্স ভেজ, বনলতা স্পেশাল মিক্স ভেজ। এখানে হচ্ছে তন্দুরি রুটি, বাটার তন্দুরি রুটি, আর এদিকে হচ্ছে এমনি নর্মাল কিউকাম্বার স্যালাড। চলো এবার এটা টেস্ট করি। ছড়িয়ে দিতে না, আগে সসটা কেমন খেতে দেখি। ভাই মিক্স ভেজটা সেরা খেতে, খেতে গেলো। আর এদিকে অর্ডার করেছিলাম হচ্ছে মিক্স চাউমিন, প্রচুর কোয়ান্টিটি দিয়েছে। আর তার সাথে হচ্ছে এখানে চলে এসছে চিকেন বাটার মশলা। সব খাবো একসাথে। জাস্ট লুক এট দ্য টেবিল। তো এখানে হচ্ছে ঘোড়ার গাড়ি, এখানে তোমরা ঘোড়ায় চড়তে পারো, ফটো তুলতে পারো, বাট আমি করবো না। কি এর ভেতরেও তো খাওয়া দাওয়া হচ্ছে, এই ঘরটাও তো খাওয়া যেত। হ্যাঁ, খাওয়া তো যেত। তাহলে তখন খিদের চোটে যেখানে পেরেছি বসে হ্যাঁ, আমরা এখানেও বসতে পারতাম। বাইরেও বসা যেত। তো চলো এবার আমরা এই রিসর্টটা একটুখানি ঘুরে দেখবো, কারণ আমি অনেকের ব্লগে দেখেছিলাম যে তারা সব ঘুরে দেখছে। এখানে নাকি অনেক কিছু আছে, ওই পশু পাখি অনেক কিছু আছে। তো চলো দেখবো। কোথায় পশু আছে এর মধ্যে? হ্যাঁ, পাখি আছে। পশু কোথায় আছে? পাখি আছে গো, পশু আছে মনে হয়, আমি দেখেছিলাম একটা ব্লগে। এটা এটা হচ্ছে ফুলের বাগান। আর এটা কি বলতো? ওইটা হচ্ছে আমার পেটে ঢোকেনি, আমি প্যাক করিয়ে নিয়েছি। ভেতরে ঢুকি না, ফুল তো ফুলের ভেতরে ছবি তুলবো। তোর বাবা সামনে ঢুকেই বসে পড়েছে, এত লোক খিদে পেয়েছে। দেখো এর ভেতরে খেলে ও দুদিকে পুরো ফুলের বাগান। ওরা ওখান থেকে কিন্তু বয়ে বয়ে এসে দিয়ে যাচ্ছে। ওরা মনে হয় সার্ভিস চার্জ নেবে ওটার জন্য। কি সুন্দর ফুল। না, ফুলটা গাছেই ভালো লাগে, তুললে ভালো লাগে না।
কোথায় তুলবো? লুক অ্যাট দ্য ভিউ গাইস, কি সুন্দর লাগছে। বনলতা নিজস্ব গরুর দুধের যে রসগোল্লা হয় আমি খাবোই, খুব ভালো। এখানেই করে সব চাষবাস করে, ব্রোকলি হয়েছে দেখো, কি ভাল লাগছে দেখতে। এই দেখ এটা লম্বা করে ছবিটা তোর কি সুন্দর আসবে। হ্যাঁ গো, কি ভাল লাগছে আমি দেখতে। ওটাই বলতে যাচ্ছি। কাশ্মীরের কাশ্মীরে, হ্যাঁ, টিউলিপ গার্ডেন। হ্যাঁ। এখানে বোধহয় হয় মাছ চাষ হয়। এখানে একটা বড় পুকুর মতো আছে, সবাই মিলে এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে। এখানে কি মাছ চাষ হয়? ওই তো মাছ দেখ না, এই তো মাছ গাই ও ওই দেখ ওই দেখ ওই দেখ ওই যে খাওয়ার জন্য একটা কিছু খাবার দাও না, ঘাপ ঘাপ করে আসে। এই দেখ না এদিকে আয়। যদি খাবার আছে কিছু বলো না, এই দেখ পাখনাটা দেখা যাচ্ছে। এদের খাবার দিলে খাবারের জন্য পারে আছে, একটু কিছু ছড়ালেই বাদাম ভাজা একটু নেই কিছু, না গো কিছু নেই, ওই ব্যাগে রয়েছে খাবার। দিলেই এক্ষুনি আসবে দলকে দল। এই দেখ পাখনাটা দেখতে পাচ্ছিস? হুম, এই দেখ এই দেখ এই দেখ আমরা মুরগি পুষি, এরা এমু পাখি পোষে। এমু এটা এমু, এটা উট নয়, এমু পাখি। এমু পাখি মাংস এখানে চাষে ই কুচু। ই বাবা, ওখানে আমরা কি করছে সবাই মিলে? খেতে দিয়েছে মনে হয়। ফন্ড আরো সামনে যা, কিছু খাবার আনেনি খাটিয়ে। ও এটা আছে না কি ওইখানে আবার মোরগ? বারে ওটা দেখেছি, গরম জল কিসের জন্য হচ্ছে? কি সুন্দর দেখতে ঘোড়াটা, পুরো সাদা ধবধব করছে। এই দেখো খরগোশ। মেথি পাতা খা, মেথি পাতা। তুলে রাখ খালি তুলে রাখ, খাবে না খাবে না দিয়ে রাখ। কিচড় টেস্টাতে এরম দেখতে কেন? সবুজ কালার হবে, দেখো সবুজ কালার হচ্ছে না তো এটা। এই আমাদের পার্ক করবো। কেশর পেস্তাটা এরকম কালার হবে, সবুজ হয়ে আছে দেখো। এখন আমরা বনলতা থেকে ফিরছি গাইস, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে। মানে সকালবেলা যেরকম গরম একটা সুন্দর আবহাওয়া ছিল, এখন মানে সেই কাটারির মতো গায়ে লাগছে হাওয়াটা। আমার ড্রেস আপ দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো, আমি এটা মাথায় চাপা দিচ্ছি, তাও মনে হচ্ছে আমার কান দিয়ে হাওয়া ঢুকছে। আবার এটা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। তোমাদের আমি সিনারিটা দেখাচ্ছি, মানে যে জঙ্গলটা তোমাদের কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যাওয়ার পথে বনলতায়, ঠিক সেই সিনারিটি তোমাদের আবার দেখাচ্ছি। দেখো তখন একটু রোদ ছিল, বাট এখন রোদ নেই, আর পাশ দিয়ে হু হু করে গাড়ি যাচ্ছে। এখানে নাকি হাতিও বেরোয় মাঝে মাঝে, একটা জায়গায় পয়েন্ট আউট করা ছিল যে ওখানে হাতি বেরোনোর রাস্তা। ওই রাস্তাটা আমি তোমাদের সাথে ক্যাপচার করতে পারিনি তোমাদের জন্য। এখন আমরা এসেছি দল মাদল কামান দেখতে। কথিত আছে 1742 খ্রিস্টাব্দে নগর দেবতা এই কামান থেকে গোলাবর্ষণ করে ভাস্কর রাওয়ের নেতৃত্বে আক্রমণকারী বর্গী বাহিনীকে বিতাড়িত করেছিলেন। সেই থেকে এই কামানটির নাম হলো দলমর্দন। বিষ্ণুপুরে মল্ল রাজাদের অসংখ্য কামান ছিল, গুটি কয়েক ছাড়া প্রায় সব কামানই ব্রিটিশ সরকার অন্যত্র সরিয়ে দিয়েছে। 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার টুরিস্ট আকর্ষণের জন্য এই কামানটিকে বেদির ওপর প্রতিষ্ঠা করেন। 63টা লোহার আংটা পেটাই করে তৈরি করা হয় এটা। এখন আমি দাঁড়িয়ে আছি ছিন্নমস্তা মন্দিরের সামনে। মা দুর্গা দশমহাবিদ্যার এক মহাবিদ্যা হলো ছিন্নমস্তা। মেদিনীপুর নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুই বামাখ্যাপা ভৈরব মাতা ও রাধারানীর দেবীর আদেশে বাংলার 1380 সালের 13ই শ্রাবণ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। ইংরাজি তারিখ বলতে গেলে 1973 সালের 21শে জুলাই। অপূর্ব এই মায়ের মন্দিরটি একটি গোটা শ্বেত পাথর কেটে তৈরি করা হয়েছিল। এখানে সব যা যা স্পটগুলো আছে সবের এখানে বর্ণনা দেওয়া আছে, কখন কবে কি হয়েছে। তারপর রামমঞ্চ, মদনমোহন, মলেশ্বর, মদন গোপাল, প্রত্যেকটাতে তো যাওয়া সম্ভব হয়নি, কিছু কিছুতে গেছি আমি, আর যেগুলোতে গেছি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করলাম। দেখো এখানে হচ্ছে এই জিনিসগুলো যাওয়ার জায়গা আছে, তোমরা চাইলে কিন্তু যেতে পারো যদি তোমাদের হাতে সময় থাকে তো। এ দেখো তখন যে একটা স্টোরি বলছিলাম তোমাদের, এটা হচ্ছে সেটারই পেন্টিং। মদনমোহন একা নিজের হাতে ওই কামানটা নিয়ে বর্গীদেরকে এরকম ভাবে বধ করতো। এখন আমরা চলে এসেছি পোড়ামাটির হাটে।
তো চলো ভেতরে দেখি কি হচ্ছে। এখানে আজকে হচ্ছে বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল 2026। এটা চলছে 9 থেকে 11 জানুয়ারি। বাহ, লাইটিংটা তো খুব সুন্দর লাগছে বাইরে থেকে। এটাই ছিল আমার বিষ্ণুপুর ট্রিপ। আমি জানি ব্লগটা অনেকটা লম্বা হয়ে গেছে, বাট যারা তোমরা এত অব্দি ভিডিওটা দেখে নিয়েছো, ইউ হ্যাভ মাই হার্ট। এবার আমি তোমাদেরকে বলি যে বিষ্ণুপুর একদিনের জন্য যথেষ্ট কিনা। দেখো, এটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে ব্যানারে যে জায়গাগুলো দেখালাম, তোমরা যদি সেই সমস্ত জায়গায় ঘুরতে চাও তাহলে হ্যাঁ, তোমাদের এখানে নাইট স্টে করতে হবে। কিন্তু আমি যে যে জায়গাগুলো দেখেছি, তোমরা যদি সেই জায়গাগুলো দেখো তাহলে কিন্তু একদিনেই অনায়াসে কভার করতে পারবে বিষ্ণুপুর। এবারে তোমাদের মনে এটা প্রশ্ন হতে পারে যে তাহলে আমি নিজে কেন হোটেল নিয়েছি যদি বিষ্ণুপুর একদিনেই ঘোরা হয়ে যায়। আমি পরের দিনকে বেরিয়ে গেছিলাম জয়রামবাটি কামারপুকুর, সেই কারণে ওখানেই রাতে স্টে করে আমি ওখান থেকে বাইকারে চলে গেছিলাম সেখানে। আর আবার বাড়ি এসে আবার যাওয়ার থেকে সেটা তুলনামূলক কম হেক্টিক ছিল আমাদের জন্য। তাই টেকনিক্যালি আমরা বিষ্ণুপুরে এক রাত স্টে করলেও সেটা কিন্তু বিষ্ণুপুর ঘুরে দেখার জন্য নয়, জয়রামবাটি কামারপুকুর যাওয়া। আর জয়রামবাটি কামারপুকুরের ব্লগও কিন্তু আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে।